আমরা যেটা পড়ছিলাম কাউন্টার ডিজাইন, ঠিক আছে। কাউন্টার ডিজাইনের মধ্যে রিং কাউন্টার ডিজাইন আমরা আগের দিন দেখেছি। তো আজকে যেটা আমরা দেখব সেটাও আরেক ধরনের রিং কাউন্টার। এই রিং কাউন্টারের নাম হচ্ছে টুইস্টেড রিং কাউন্টার, ঠিক আছে, টুইস্টেড রিং কাউন্টার। টুইস্টেড রিং কাউন্টার অথবা এর আরেকটি নাম আছে, একে বলা হয় জনসনস কাউন্টার, ঠিক আছে। টুইস্টেড রিং কাউন্টার অথবা একে বলা হয় জনসনস কাউন্টার। এই কাউন্টারে কি করা হয়, এখানেও আমাদের ওইরকম যেরকম রিং কাউন্টারের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা ওয়ান শিফট করে যেত, সেরকম ভাবে একটা ওয়ান যেটাতে থাকতো পরের ধাপে সেটা জিরো হয়ে পাশের যে বিট সেটা হাই হয়ে যেত বা ওয়ান হয়ে যেত, এরকম করে করে ওয়ানটা শিফট হতো। কিন্তু এখানে ওয়ানটা তো শিফট হবে একটা বিট থেকে আরেকটা বিটে, কিন্তু যে বিটটা আগে হাই ছিল সেটাও হাই থেকে যাবে, সেটাও কিন্তু লো হবে না। আস্তে আস্তে প্রথমে সবগুলোই ওয়ান হবে, তারপরে আস্তে আস্তে ওয়ান গুলো কমতে থাকবে। এটার কি অ্যাকচুয়াল প্রসিডিওরটা কি এবং সার্কিটটা কি সেটা আমরা স্টেপ বাই স্টেপ এটা দেখব, ঠিক আছে। এটার ডিজাইনটা ফার্স্টে দেখে নেব এবং তারপরে আমরা দেখবো যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ এতে কি ঘটনা ঘটছে। তো প্রথমে ডায়াগ্রামটা এঁকে নেওয়া যাক। টুইস্টেড রিং কাউন্টার, টুইস্টেড রিং কাউন্টার আমরা একটা 4 বিট টুইস্টেড রিং কাউন্টার কনসিডার করছি। এটারও ডিজাইনটা ওই যেটা নর্মাল যেটা রিং কাউন্টার ছিল তারই মতো, খালি পার্থক্য হচ্ছে যে এখানে আমাদের প্রথম যে ফ্লিপ ফ্লপটা থাকবে সেখানে ইনপুট আসবে একদম লাস্ট যে ফ্লিপ ফ্লপ তার কমপ্লিমেন্টেড আউটপুট থেকে। লাস্ট ফ্লিপ ফ্লপের কমপ্লিমেন্টেড আউটপুট থেকে প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুটটা আসবে। তাহলে এখানে আমরা 4 বিট কনসিডার করছি, তোমরা চাইলে 3 বিটেরও নিতে পারো, ঠিক আছে। এটা 4 বিটের একটা আমাদের রিং কাউন্টার হয়ে গেল। এবার এখানে আমরা ইউজ করব ডি ফ্লিপ ফ্লপ, এখানেও আমরা ডি ফ্লিপ ফ্লপই ইউজ করব, যেরকম আমরা ইউজ করেছিলাম আমাদের রিং কাউন্টার ডিজাইনের সময়। এটাকে আমরা প্রথম ফ্লিপ ফ্লপ বলছি, তো এটাকে আমরা D0 এবং এর আউটপুটস গুলো Q0 এন্ড Q0 কমপ্লিমেন্ট, তারপরেরটা হলো সে D1 এবং এখানে হয়ে গেল সে Q1 এন্ড Q1 কমপ্লিমেন্ট, তারপরেরটা ধরো D2, এখানে এর আউটপুট হয়ে গেল ধরো Q2 এবং Q2 কমপ্লিমেন্ট, তারপরেরটা হলো সে D3 এবং এর আউটপুট হয়ে গেল Q3 এন্ড Q3 কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের ডি ফ্লিপ ফ্লপ ছিল। এবার এরা হচ্ছে সব সিঙ্ক্রোনাস ক্লক পালস পাবে। এই যে কাউন্টার এটা হচ্ছে সমস্ত ক্লক পালস গুলো সিঙ্ক্রোনাস থাকবে, মানে একই সঙ্গে ক্লক পালস পাবে। তাহলে আমরা ক্লক গুলোকে প্রথমে দেখিয়ে দিয়ে সেটাকে একটা কমন ক্লক পালস অ্যাপ্লাই করে দেবো, কমন ক্লক পালস অ্যাপ্লাই করে দেবো। এটা হয়ে গেল আমাদের ক্লক পালসটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ক্লক পালস অ্যাপ্লাই করা হয়ে গেল। তাহলে এতদূর পর্যন্ত যে ডিজাইনটুকু আমরা দেখতে পেলাম এটা কিন্তু সিমিলার, যেটা আমাদের রিং কাউন্টার ডিজাইনেও ছিল এখানেও থাকছে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে রিং কাউন্টারের ক্ষেত্রে একটা ওভাররাইডিং ইনপুট আমরা ইউজ করেছিলাম। আচ্ছা, এই যেটা সবুজ রং দিয়ে দেখাচ্ছে এটা কি, এটা আসলে হলো ক্লক পালস। ওখানে রিং কাউন্টার ডিজাইনে আমরা একটা ওভাররাইডিং ইনপুট কনসিডার করেছিলাম, এখানেও সেরকম একটা করব, কিন্তু এখানে আমাদের প্রিসেটের দরকার নেই। আমরা প্রথমে চাইবো যে প্রত্যেকটা আমাদের যে আউটপুট সেগুলো যেন জিরো হয়ে যায়। আমরা এখানে প্রথম স্টেপে প্রত্যেকটা আউটপুট অর্থাৎ Q0, Q1, Q2, Q3 এদেরকে জিরো রাখতে চাইবো। তাহলে আমাদের প্রত্যেকটাকে একটা কি অ্যাপ্লাই করতে হবে, ক্লিয়ার ইজ ইকাল টু জিরো যদি আমরা অ্যাপ্লাই করে দিই প্রত্যেকটিকে, তাহলেই তারা প্রত্যেকে আউটপুট জিরো দেবে। তাহলে এখানে আমাদের যে ইনপুট গুলো আমরা দিচ্ছি এই ওভাররাইডিং ইনপুটটা, এটা হলো আমাদের ক্লিয়ার। এটা আমাদের ক্লিয়ারে দিলেই চলবে, আর কোথাও দেওয়ার দরকার নেই, প্রিসেট করার এখানে প্রয়োজন নেই, কারণ আমরা ইনিশিয়ালি সবকটাকেই জিরো চাইছি। তাহলে এটা হয়ে গেল আমাদের ওভাররাইডিং ইনপুট, আমরা এর নাম দিয়ে দিলাম সে ক্লিয়ার। এই ক্লিয়ারটা হচ্ছে প্রত্যেকের জন্য কমন, এটা হলো এর ক্লিয়ার প্রথম ফ্লিপ ফ্লপের জন্য, সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য এটা ক্লিয়ার, থার্ড ফ্লিপ ফ্লপের জন্য এটা ক্লিয়ার,
এবং ফোর্থ ফ্লিপ ফ্লপের জন্য এটা ক্লিয়ার। তাহলে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে ক্লিয়ারের ভ্যালু যখন 0 হবে তখন আউটপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ অর্থাৎ Q0, Q1, Q2 এবং Q3 এরা প্রত্যেকে 0 হবে। যদি প্রত্যেকটার ক্লিয়ারই 0 থাকে প্রত্যেকটাই তাহলে 0 হবে আউটপুট। আর যেখানে যা হবে প্রত্যেকটাই একই হবে, কারণ কমন একটা ক্লিয়ার ইনপুটকে আমরা প্রত্যেকটি ফ্লিপ ফ্লপকে দিয়েছি। এবারে আরেকটা পার্থক্য আছে আগেরটাই, অর্থাৎ রিং কাউন্টার ডিজাইনে আমরা কি করেছিলাম, আমরা তো একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে জুড়েছিলাম, এইগুলো সেম। Q0 D1 এ লাগবে, Q1 টা আমাদের কানেক্টেড হয়ে যাবে D2 তে, Q2 টা কানেক্টেড হয়ে যাবে আমাদের Q3 তে। কিন্তু যে এইখানে যেটা ছিল এই Q3 টা এসে লেগেছিল কোথায়, এইখানে D1 D0 তে আগেরটাই রিং কাউন্টার ডিজাইন। এখানে কিন্তু সেটা হবে না, এখানে হচ্ছে Q3 কমপ্লিমেন্ট, মানে লাস্ট স্টেজে যে ফ্লিপ ফ্লপটা আছে তার কমপ্লিমেন্টেড আউটপুট এইটাকে নিয়ে আমাকে কানেক্ট করে দিতে হবে প্রথম যে ফ্লিপ ফ্লপ আছে তার ইনপুটে। তাহলে এইটা হলো কানেকশনটা, ঠিক আছে। এইটা হলো আমাদের যে ডিজাইন, এটা হলো একটা 4 বিটের জনসনস কাউন্টার অথবা টুইস্টেড রিং কাউন্টার। এখানে আমাদের 4টে ফ্লিপ ফ্লপের প্রয়োজন হচ্ছে, 4টে ফ্লিপ ফ্লপের আমাদের প্রয়োজন হচ্ছে। কিন্তু এটাতে সুবিধা আছে, আগেরটাই যেটা আমরা 4টে মাত্র স্টেট পেয়েছিলাম, এইটা দিয়ে কিন্তু আমরা 8টা স্টেট পাবো। মানে 4টে ফ্লিপ ফ্লপ ব্যবহার করেছি বলে আমরা এখানে টোটাল 8খানা স্টেট পেয়ে যাবো। তো সেটা কিভাবে হচ্ছে একবার দেখে নেওয়া যাক। এটা হলো আমাদের ডায়াগ্রামটা টুইস্টেড রিং কাউন্টারে। এবার এর অপারেশনটা কি পদ্ধতিতে হচ্ছে সেইটা আমরা দেখব। আমরা এখানে দেখব যে এখানে আমাদের কিরকম কি অপারেশন হবে। তাহলে আমরা একটা ট্রুথ টেবিল বানাই। ট্রুথ টেবিলের মধ্যে আমাদের কি কি ইনপুট আছে, প্রথমত আছে আমাদের ক্লিয়ার আছে, ক্লিয়ারটা আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এছাড়াও আমাদের কাছে কি আছে, আমাদের কাছে ক্লক আছে, ক্লকটাকে আমরা পালস হিসাবে অ্যাপ্লাই করব, ক্লক সিএল কে। এছাড়া আমাদের কাছে কি আছে, এছাড়া হচ্ছে আমাদের কাছে 4টে ফ্লিপ ফ্লপের আউটপুট আছে। 4টে ফ্লিপ ফ্লপের আউটপুট কি কি আছে, একটা হলো আমাদের প্রথমটা Q0, তারপরেরটা হলো Q1, তারপরে হলো Q2 এবং লাস্টলি হলো Q3। এই 4টে ফ্লিপ ফ্লপের আমার আউটপুট আছে। এই 4টে ফ্লিপ ফ্লপের আউটপুটটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এখান থেকে যেগুলো আমরা পাবো সেগুলোই হচ্ছে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই 4টে ফ্লিপ ফ্লপের এইখান থেকে আমরা 4টে আউটপুট পেয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের আউটপুট, ঠিক আছে। এখানে Q3, Q2, Q1 এবং Q0। এবার ধরো প্রথমে আমাদের ক্লিয়ারটা কিরকম আছে, ক্লিয়ার যে পালসটা, ক্লিয়ার পালসটা মনে করো কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমাদের কিরকম ছিল, ইন জেনারেল এটা হাই থাকে, আমরা কোনো একটা সময় একে লো করে আবার হাই করে দিলাম। তো যেই মুহূর্তে আমরা একবার এই ক্লিয়ারটাকে লো করব সেই মুহূর্তে আমরা কি হচ্ছে সেটাকে দেখব। তাহলে যে মুহূর্তে আমরা লো করছি এরকম একটা ক্লিয়ার পালসকে, যখন যে মুহূর্তে আমরা লো করে দিচ্ছি সেই মুহূর্তে ক্লকের ভ্যালু যাই হোক, ক্লক অ্যাপ্লাই করা থাক আর ক্লক অ্যাপ্লাই না করাই থাক, ক্লকের পরিস্থিতির উপরে সেটা কিছুই ডিপেন্ড করবে না, যেহেতু প্রত্যেকটি ফ্লিপ ফ্লপে আমার ক্লিয়ার ইজ ইকাল টু 0 হচ্ছে। এই জায়গাতে আমাদের ক্লিয়ারের ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। যে মুহূর্তে এটা 0 হচ্ছে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, প্রত্যেকটি আউটপুট 0 হয়ে যাবে স্যার, এগুলো প্রত্যেকটি 0 হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটি আউটপুট 0 হয়ে যাবে। তাহলে এখানে এরকম হলো প্রত্যেকটি 0 হয়ে গেল। এবার হচ্ছে আমাদের তারপরে কিন্তু আমরা ক্লিয়ারটাকে হাই করে দেবো। মানে একবার দেখো লো করেছিলাম, লো করে কিন্তু হাই করে দিয়েছি, যেরকম আগের দিন ওভাররাইডিং ইনপুটটাকে দেখেছিলাম সেরকম ভাবেই একবার আমরা লো করেছিলাম, একবার লো করে কিন্তু তারপরে আমরা ইমিডিয়েটলি তাকে হাই করে দিচ্ছি। যখনই আমরা এটাকে হাই করে দিচ্ছি তখন আমার ক্লিয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে, ক্লিয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে 1। এখন ক্লিয়ারের ভ্যালু যদি 1 হয়ে যায় এই ফ্লিপ ফ্লপ গুলো নর্মালি অপারেট করবে, মানে ক্লক পালস আসার পরে এর পরিবর্তনগুলো হবে। তাহলে এখানে আমরা যখনই ক্লকের নেগেটিভ এজগুলোকে তখন বিচার করব। তাহলে বলো দেখি প্রথমে যখন ক্লক পালসটা আমরা অ্যাপ্লাই করব, যে মুহূর্তে অ্যাপ্লাইটা করব সেই মুহূর্তে আমাদের চেঞ্জটা কিরকম হবে। দেখো এখানে আমাদের ছবিটা দেখো ভালো করে, এই হচ্ছে আমাদের ডায়াগ্রামটা, এরকম আছে, এইরকম আছে আমাদের ডায়াগ্রামটা।
ঠিক আছে, দেখো প্রথমে আমাদের সবকটাই জিরো, আউটপুট সবকটারই জিরো, মানে এইটাও জিরো আছে, এও জিরো আছে, এও জিরো আছে, এও জিরো আছে। ঠিক আছে, এ যদি জিরো থাকে, কিউ থ্রি যদি জিরো থাকে, কিউ থ্রি কমপ্লিমেন্টটা নিশ্চয়ই ওয়ান আছে, কারণ কিউ থ্রি কমপ্লিমেন্ট যা হবে কিউ থ্রি সেটা অপোজিটই তো হবে। কিউ থ্রি যদি জিরো থাকে কিউ থ্রি কমপ্লিমেন্ট তো ওয়ান হবে। তাহলে এই যে ওয়ানটা, এইটা গিয়ে কোথায় বসে আছে? এই ওয়ানটা এইখান দিয়ে গিয়ে আমার এই ডি জিরোতে গিয়ে বসে আছে। কিন্তু তার মানে সে কি করতে চাইছে? এই কিউ জিরোটাকে ওয়ান করতে চাইছে, কিন্তু কার অপেক্ষায় বসে আছে? এই যে ক্লক পালসটা যে মুহূর্তে নেগেটিভ এজ আসবে তার অপেক্ষাতেই বসে আছে। যে মুহূর্তে ক্লকের নেগেটিভ এজ আসবে সঙ্গে সঙ্গে আমাদের কিউ জিরো যেটা আছে সেই কিউ জিরো আউটপুটটা চেঞ্জ হয়ে জিরো থেকে ওয়ান হয়ে যাবে। আর কিছু কি চেঞ্জ হবে? প্রথমে কিউ জিরোটাই না স্যার, বাকিগুলো স্যার জিরোই ওয়ান হবে। থাকছে। বাকিগুলো দেখো, কিউ জিরোটা এসে ডি ওয়ানে বসে আছে, তাহলে ডি ওয়ানের আউটপুট কি হবে? জিরোই থাকবে। কিউ ওয়ানটা জিরো ছিল, সেই জিরোটা এসে ডি টু তে বসে আছে, তার মানে ক্লক পালস অ্যাপ্লাই করবার পরে যে আমরা কিউ টুটা পাবো সেটা জিরোই থাকবে। আবার এই কিউ টু যেটা ছিল জিরো, সেটাই আমার ডি থ্রিতে এসে বসেছিল, সুতরাং ক্লক পালস অ্যাপ্লাই করবার পরে ডি থ্রি যেটা জিরো ঢুকছে বলে কিউ থ্রি যেটা আছে সেটা আমার এখনো জিরোই থাকবে। এবং কিউ থ্রি যদি জিরো থাকে তাহলে কিউ থ্রি কমপ্লিমেন্ট এখনো ওয়ানই থাকবে, এখনো কিন্তু ওয়ানই থাকবে, এটা কিন্তু দেখতে হবে। তাহলে এইখানে আমার যেটা হবে, কিউ জিরোটা আমার ওয়ান হয়ে গেল, বাকিগুলো কি হলো? জিরোই থাকলো, বাকিগুলো কিন্তু জিরোই থাকলো। এখন কিউ থ্রিটা যেহেতু জিরো আছে, দ্যাট মিনস হচ্ছে কি, কিউ থ্রিটা জিরো আছে মানে কিউ থ্রি কমপ্লিমেন্ট এখনো আমার ওয়ান আছে, সেই ওয়ানটা আমার এখনো এসে এই ডি জিরোতেই বসে আছে। ঠিক আছে, কিন্তু এই কিউ জিরোটা এতক্ষণে কি হয়ে গেছে? কিউ জিরোটা তো আর জিরো নেই, কিউ জিরোটা এখন আমার ওয়ান হয়ে গেছে, এটা ওয়ান হয়ে গেছে। আর এই ওয়ান যেহেতু হয়ে গেছে, এই ওয়ানটা এসে কোথায় ঢুকেছে? ডি ওয়ানে ঢুকেছে। ঠিক আছে, ডি ওয়ানে যখন ঢুকেছে তাহলে নেক্সট ক্লক পালস অ্যাপ্লাই করবার পরে কি হবে? এর ইনপুটে, ডি জিরোর ইনপুটে এখনো ওয়ানই আছে, তাহলে এর আউটপুটটা এখনো ওয়ানই থাকবে। কিন্তু ডি ওয়ান যেটা, তার ইনপুটে এতক্ষণ জিরো চলছিল, এখন কিন্তু এর ইনপুটে ওয়ান চলে এসছে, তার মানে এর আউটপুটটা এবার ওয়ান হয়ে যাওয়া উচিত। এই যে ফ্লিপ ফ্লপটা যেটাকে কিউ ওয়ান আমরা আউটপুট বলছি, তার আউটপুটও ওয়ান হয়ে যাওয়া উচিত। দ্যাট মিনস আমাদের কি হবে, নেক্সট একটা, যখন আমাদের ক্লিয়ারটা যখন হাই আছে, ক্লিয়ারটাকে আমরা হাই করে রেখে দিয়েছি, দ্যাট মিনস তখন স্যার কিউ ওয়ানটা তখন স্যার ওয়ান হবে। ঠিক, তখন আমাদের কিউ ওয়ানটাও ওয়ান হয়ে যাবে, তখন আমাদের কিউ ওয়ানটাও সঙ্গে করে ওয়ান হয়ে যাবে। নেগেটিভ এজ আসা মাত্র, এইটা তো ওয়ান ছিল, এটা ওয়ান এখনো থাকবে, কিউ ওয়ানটাও অ্যাডিশনালি ওয়ান হয়ে যাবে, বাকি দুটো কিন্তু জিরো থাকবে। এবং বাকি দুটো জিরো থাকার মানে হচ্ছে যে আমাদের কিউ থ্রিটা এখনো জিরো আছে, দ্যাট মিনস এটা এখনো ওয়ান আছে। এই ওয়ানটা গিয়ে কোথায় ঢুকছে? আবার এই ডি জিরোতে ঢুকছে, দ্যাট মিনস আমার এর ইনপুটে এখনো ওয়ান আছে। কিউ জিরো এর যেটা ওয়ান আগেও ছিল এখনো আছে, তাহলে ডি ওয়ানে এখনো ওয়ান ঢুকছে। কিন্তু এই যেটা ডি টু, তার ইনপুটে এখন কিন্তু আর জিরো ঢুকছে না, এখন আবার এর আউটপুটও যেহেতু ওয়ান হয়ে গেছে, তাহলে এই ওয়ানটা নিশ্চয়ই ডি টু তে ঢুকবে। তাহলে নেক্সট ক্লক পালস অ্যাপ্লাই করার পরে কি হবে? তাহলে এই কিউ জিরোটাও ওয়ান থাকছে, কিউ ওয়ানটাও ওয়ান থাকছে, কিউটা এখন এখন ওয়ান নতুন হয়ে করে যাবে, কিউ কিউ টুটা। টুটাও আবার ওয়ান হয়ে যাবে। তার মানে এর আউটপুটটাকে আমরা এরকম লিখবো। স্যার গোটা সিনারিওটা স্যার একটা ইনস্ট্যান্টে হচ্ছে স্যার? না, একবার করে ক্লক অ্যাপ্লাই হচ্ছে, এই ক্লকটা আসছে যাচ্ছে যেরকম হচ্ছে, আমি স্যার দেখাবো একবার যে টাইমিং ক্লকটা ডায়াগ্রাম। ইউজ করলাম, সে ক্লকের স্টিকারিং এর একবার নেগেটিভ এজ এলো, একবার নেগেটিভ এজ এলে এই ঘটনাটা ঘটলো, আবার নেগেটিভ এজ এলো তখন এই ঘটনাটা ঘটলো, আবার নেগেটিভ এজ আসছে, এই যে নেগেটিভ এজ, আমি একটা করে নেগেটিভ এজ দেখাচ্ছি আর একটা করে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ক্লকের এক একটা নেগেটিভ এজ আসা মাত্র এই চেঞ্জেস গুলো হচ্ছে। আমি টাইমিং ডায়াগ্রামটা পরে দেখাচ্ছি। তাহলে এরকমটা হয়ে গেল। আবার ক্লক পালস অ্যাপ্লাই করার পরে কি হলো? তিনটে ওয়ান হয়ে গেল এবং আরেকটা জিরো থাকলো। নেক্সট যখন আবার নেগেটিভ এজ অ্যাপ্লাই করবে তখন কি হবে? নেক্সট নেগেটিভ এজ আসা মাত্র কি হবে বলো? তখন এখনো স্যার কিন্তু কিউ আমার, থ্রিটা অন হয়ে যাবে, বাদ হ্যাঁ, দিকে তো ওয়ান ছিল। এতক্ষণ পর্যন্ত এটা জিরো ছিল, এবার এটা কিন্তু ওয়ান ঢুকবে, এখানে কিন্তু ওয়ান ঢুকবে, এবার কিন্তু এখানে ওয়ান ঢুকবে। আর যেই এখানে ওয়ান ঢুকবে এবার কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? এ এতক্ষণ তো জিরো চলছিল, আর কি জিরো থাকবে নাকি? এবার তো এটা ওয়ান হয়ে যাবে, এবার এটা ওয়ান হয়ে যাবে। আর যেই এটা ওয়ান হয়ে যাবে, এর যে তখন কিউ থ্রি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টে কিউ জিরো থ্রি হয়ে যাবে। কমপ্লিমেন্টটা কিন্তু জিরো হয়ে যাবে, কিউ থ্রি কমপ্লিমেন্টটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে এই চেঞ্জেস দুটো কিন্তু ঘটবে এবার। তার মানে নেক্সট যে ক্লক পালস তখনও পর্যন্ত আমরা দেখতে পাবো, তাহলে এই যে কিউ জিরো, কিউ থ্রি কমপ্লিমেন্ট, সেটা এসে আমার এখানেও ঢুকেছে, দ্যাট মিনস এখানেও কিন্তু জিরো চলে আসবে এবার। কিন্তু সেটা আরো একটা স্টেপ পরে চেঞ্জেসটা আমরা লক্ষ্য করব। মানে এখনো আমার ক্লক ওভাররাইডিং ইনপুট, দ্যাট মিনস ক্লিয়ারটা হাই আছে, ক্লকের নেগেটিভ এজ এলো,
এখনো আমার আউটপুট কিউ জিরোটা ওয়ান, কিউ ওয়ানটাও ওয়ান, কিউ টুটাও ওয়ান, এবং নতুন করে এখন আবার কিউ আমাদের যেটা ওইটাও আছে ওয়ান ওই হয়ে কিউ থ্রিটাও ওয়ান হয়ে গেল, কিউ থ্রিটাও ওয়ান হয়ে গেল। এবার নেক্সট স্টেজে কিন্তু এবার পরিবর্তন আছে। এবার কি হবে বলো? এখন কিউ তখন থ্রিটা স্যার ওয়ান যখন হয়ে গেছে, জিরো হতে চাইবে স্যার কিউ জিরোটা। হ্যাঁ কিউ, এটা যখন জিরো ঢুকে গেছে, তাহলে এর আউটপুট নিশ্চয়ই আর জিরো থাকবে না। এর আউটপুটটা কত হয়ে যাবে? এই সরি, জিরো ওয়ান হওয়ার থাকবে না, চান্স এর থাকবে। আউটপুটটা এবার ওয়ান হয়ে যাবে। এর আউটপুট এবার ওয়ান হতে শুরু করবে। সরি, এর আউটপুটটা ওয়ান থাকবে না, এটা জিরো হতে শুরু করবে। এটা জিরো হলো, বাকিগুলো কিন্তু এখনো ওয়ানই থাকলো। হ্যাঁ দ্যাট স্যার, মিনস বাকিগুলো ওয়ান থাকবে। কিউ জিরোটা কেবলমাত্র আমাদের লো হয়ে গেল। কিউ জিরোটা আমাদের লো হয়ে গেল। আমরা ডায়াগ্রামে এটা দেখাবো পরে। ঠিক আছে, কিউ নেক্সট নেগেটিভ এজ আসার পরে কি হলো সেটা এখানে লিখছি। আমাদের ক্লিয়ার ইনপুটটা ওয়ান আছে, ক্লকের নেগেটিভ এজ আছে, তখন আমাদের এইটা জিরো হয়ে গেল, বাকি তিনটে কিন্তু ওয়ানই থাকলো। বাকি তিনটে আমাদের ওয়ানই থাকলো। ঠিক আছে, যেই আমার দেখো এক এক এইটা করে আবার, এবার স্যার সব জিরো হতে হ্যাঁ থাকবে। এইটা যে জিরো হয়ে গেছে, এইটা তো আমার এখানে এসে কানেক্টেড আছে, তাহলে এর আউটপুটটাও পরবর্তী ধাপে আর এটাও ওয়ান থাকবে না। এই যে কিউ ওয়ান, এটাও আর ওয়ান থাকবে না, এটাও এবার জিরো হতে শুরু করবে, এটাও জিরো হয়ে গেল, বাকি দুটো ওয়ানই থাকলো। তখন আবার কি হলো স্টেটটা? তখন আবার স্টেটটা এরকম হবে যে আমাদের ক্লক অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে, ক্লকটাকে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে না, এইটা জিরো থাকলো, জিরো জিরো আগেও ছিল ওয়ান জিরো ওয়ান। জিরো ওয়ান ওয়ান। ঠিক আছে, জিরো জিরো ওয়ান ওয়ান। আবার একবার নেগেটিভের যখন আবার অ্যাপ্লাই করব, তখন আবার একটা চেঞ্জ হবে। তখন আবার দেখো এইখানে এটা যেটা জিরো ছিল, এখন এইটা এতক্ষণ জিরো চলছিল, ওয়ান চলছিল, যেহেতু এর ইনপুটে জিরো ঢুকছে, তাহলে আর এরও ওয়ান থাকা চলবে না, এটাও এবার জিরো হয়ে যাবে। এবার কিউ টুটাও জিরো হয়ে গেল, কেবলমাত্র কিউ থ্রিটা হাই থাকলো। কিউ থ্রিটা হাই থাকলো, দ্যাট মিনস তখন আমার এইরকম ক্লকের নেগেটিভ এজ জিরো 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 ওয়ান হয়ে গেল। ঠিক আছে, জিরো 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 ওয়ান। নেক্সট আবার আমরা নেগেটিভ এজ যখন অ্যাপ্লাই করব, তখন আমাদের কোন ইনপুটটা কি ঢুকছে দেখো, এটা এখন যখন জিরো হয়ে গেছে, এর আউটপুট আর জিরো থাকবে না, এটা আবার কি হয়ে যাবে, সরি ওয়ান থাকবে না, এটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই চেঞ্জটা আমরা দেখতে পাবো যে এটা আবার জিরো হয়ে গেল, এটা জিরো, এটা ওয়ান হয়ে গেল, তাহলে আবার গিয়ে ওয়ানটা এই ডি জিরোতে ঢুকলো। ঠিক আছে, তার মানে নেক্সট স্টেপে যেটা হবে, সাইকেলটা রিপিট হবে আবার। আবার সাইকেল তো রিপিট হবেই। ওয়ান, এখানে আমাদের নেগেটিভ এজ, তাহলে আবার চারটেই জিরো হয়ে গেল। ঠিক আছে, চারটেই জিরো, দেখো আমার প্রথম স্টেপেও তাই ছিল, চারটেই জিরো। একদম ইনিশিয়াল যে ছবিটা আমি এঁকেছিলাম, দেখো ইনিশিয়ালি সবকটা জিরো ছিল, আবার সেই স্টেজে ফেরত চলে এলাম। তাহলে টোটাল আমাদের কতগুলো করে স্টেজ হলো, আমরা কতগুলো স্টেজ দেখতে পাচ্ছি এই ছবি থেকে, কতগুলো স্টেজ আমরা টোটাল দেখতে পেলাম। ডিফারেন্ট স্টেজেস যদি আমরা ধরি, তাহলে কতগুলো হচ্ছে টোটাল? স্যার 8টা। আটটা টোটাল স্টেজ হচ্ছে, ঠিক, আটটা টোটাল স্টেজ হচ্ছে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের স্টেট ওয়ান, এটাকে আমরা স্টেট ওয়ান বলছি। এটা যদি আমাদের ফার্স্ট স্টেট হয়, এটা আমাদের স্টেট টু, এটা হলো আমাদের স্টেট থ্রি, এটা হলো আমাদের স্টেট ফোর, নেক্সট এটা হলো আমাদের স্টেট ফাইভ, এটা হলো আমাদের স্টেট সিক্স, নেক্সট হলো স্টেট সেভেন, এটা হলো স্টেট এইট। স্টেট এইট এর পরে দেখতেই পাচ্ছ আবার কিন্তু স্টেট ওয়ানটা ফেরত চলে আসছে। এটা কিন্তু স্টেট নাইন নয়, দেখো জিরো 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 যেটা ছিল সেটাই হলো আমার স্টেট ওয়ান। মানে টোটাল ডিফারেন্ট স্টেট আমরা বলতে পারছি এইখান থেকে এইটুকু, টোটাল 8 নাম্বারস অফ স্টেটস। ঠিক আছে, কিন্তু আগের দিন যেটা আমরা রিং কাউন্টার দেখেছিলাম, সেই রিং কাউন্টারে কটা স্টেট ছিল? রিং কাউন্টারে কিন্তু টোটাল কি হচ্ছিল, জিরো 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 ছিল, তারপরে এটা মানে প্রথম স্টেপে এখানে ওয়ান জিরো জিরো ছিল, ওয়ান ছিল, তারপরে তিনটে জিরো ছিল, তারপরে জিরো ওয়ান জিরো জিরো হলো, তারপরে জিরো জিরো ওয়ান জিরো হলো, তারপরে জিরো 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 ওয়ান হলো, আবার ওয়ানটা এখানে চলে এলো। মানে টোটাল ওখানে চারটে স্টেট হচ্ছিল। যেটা রিং কাউন্টার ডিজাইন, সেখানে আমাদের চারখানা স্টেট আমরা পাচ্ছিলাম ডিফারেন্ট। কিন্তু এখানে দেখো এই জনসন কাউন্টার যেটা আছে, জনসন কাউন্টারে কিন্তু সেই সমসংখ্যক ফ্লিপ ফ্লপ ব্যবহার করে, ওখানেও চারটে লাগছিল, এখানেও চারটেই ব্যবহার করছি, ওখানে চারটে ফ্লিপ ফ্লপ ব্যবহার করে আমরা চারটে স্টেট পাচ্ছিলাম। কিন্তু জনসন কাউন্টার বা টুইস্টেড রিং কাউন্টার ব্যবহার করে আমরা চারটে জায়গায় কটা, চারটে ফ্লিপ ফ্লপ ব্যবহার করে আমরা 4 গণিত 2, মানে 8টা স্টেট পাচ্ছি। তাহলে এটা আরো ভালো,
যেহেতু আমরা এখানে বেশি সংখ্যক স্টেট পাচ্ছি তাহলে এই ডিজাইনটা কিন্তু আমাদের বেটার। এটা হলো রিং কাউন্টারের বেটার একটা কোন দিকে advantage। থেকে স্যার? হ্যাঁ, বেটার কোন দিক থেকে? আমরা যে 8খানা স্টেট পাচ্ছি, মানে 8খানা স্টেটকে আমরা কাজে লাগাতে পারছি। এখানে যে বিভিন্ন বিভিন্ন স্টেট পাচ্ছি, ধরো যত স্টেট আমরা বেশি পেতে চাইবো না, কম সংখ্যক কম্পোনেন্ট ব্যবহার করে যদি আমরা বেশি স্টেট পেতে পারি তাহলে সেটাই তো কাজে লাগবে আমাদের। আমরা আরো ভালোভাবে এটাকে কাউন্ট করতে পারবো। একটা কাউন্টারের মাধ্যমে দেখো 3 বিট কাউন্টার ইউজ করে আমরা কতগুলো স্টেট পাই। ওই অ্যাসিনক্রোনাসের কথা ভাবো, সেখানে 8টা স্টেট পাই। তাহলে 4 বিট ইউজ করে আমরা কটা স্টেট পাই? 16টা স্টেট পাই। 2 বিট ইউজ করে আমরা 4টে স্টেট পাই। তার মানে কি, যত আমরা ফ্লিপ ফ্লপের কাউন্ট বাড়াচ্ছি আমাদের স্টেটের সংখ্যা বাড়ছে না? স্টেটের সংখ্যা তো বাড়ছে, আমরা অনেক বেশি সংখ্যা। তাহলে কোনটাকে ভালো বলবো আমি? 2 বিটের থেকে নিশ্চয়ই 3 বিট ভালো, বা 3 বিটের থেকে নিশ্চয়ই 4 বিট ভালো, কিন্তু সেই ভালোটা পেতে গিয়ে আমাকে বেশি একটা করে ফ্লিপ ফ্লপ সেখানে ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, রিং কাউন্টার বানানোর সময় এখানে আমরা এটার সাহায্যে 4 বিট মানে 4টে কাউন্ট করতে পারি, 4টে নাম্বারকে স্টেটকে কাউন্ট করতে পারি রিং কাউন্টার করে। কিন্তু সেখানে সেই সমসংখ্যক ফ্লিপ ফ্লপ ব্যবহার করেই আমরা 8টা স্টেটকে যদি কাউন্ট করতে পারি তো সেটা তো আরো অ্যাডভান্টেজিয়াস। তো সেই কারণে টুইস্টেড রিং কাউন্টারটা ভালো রিং কাউন্টারের থেকে। ঠিক আছে, আর এবারে টাইমিং ডায়াগ্রামটা একটু দেখে নেওয়া যাক। যেরকম আমরা টাইমিং ডায়াগ্রাম ড্র করি সেরকম ভাবে এই টাইমিং ডায়াগ্রামটা আমরা একবার দেখে নেব। এখানে আমাদের স্টেট কটা হচ্ছে? 8টা স্টেট হচ্ছে। তাহলে ক্লক যেটা দেখাবো, ক্লকে কটা পালস দেখাবো? 8টা দেখাবো। ক্লকে হচ্ছে আমরা 8টা দেখাবো পালস। 1, 2, 3, 5, 6, 7 এবং 8। 8টা স্টেট আমরা দেখিয়ে দিলাম। 8টা ফ্লিপ ফ্লপ, সরি 8টা ক্লক পালসকে আমরা দেখালাম। কোথায় কোথায় চেঞ্জ গুলো হচ্ছে সেটা দেখানোর উদ্দেশ্য আমাদের। এগুলো হচ্ছে নেগেটিভ এজ, চেঞ্জেস গুলো যা হবে এইখানেই হবে, নেগেটিভ এজেই হবে। এবার আমরা, এটা হলো ক্লক পালস, আমাদের এটা হলো ক্লক পালস। নেক্সট আমরা যেটা দেখাবো, আমাদের যেটা ক্লিয়ার ইনপুট যেটা ছিল, ক্লিয়ার ইনপুটটা কিভাবে চেঞ্জ হয়েছে। ক্লিয়ার ইনপুটটা প্রথমে হাই ছিল, আমরা একবার লো করেছি, তাকে লো করে আবার হাই করে দিয়েছি। ক্লিয়ার ইনপুটটা ধরো এরকম আছে, প্রথম ক্লক পালস আসার আগেই ওকে আমরা একবার লো করে আবার হাই করে দিয়েছি। এটা হলো আমাদের ক্লিয়ার, যেটাকে আমরা ওভাররাইডিং ইনপুট বলি। নেক্সট হচ্ছে কি, যখনই আমরা ক্লিয়ার ইনপুট অ্যাপ্লাই করেছি তখন আমাদের যদি আমরা স্টেট গুলোকে দেখি তাহলে প্রথমে আমাদের কোনটা ছিল? প্রথমে আমাদের হচ্ছে ধরো আমরা দেখাচ্ছি ওই জিরোটা ছিল স্যার। কিউ জিরোটা আমাদের 0 ছিল। এই জিরোটা 1 কখন হলো? জিরোটা 1 হলো প্রথমবার নেগেটিভ এজ আসার সঙ্গে সঙ্গে এটা 0 থেকে 1 হয়ে গেল। আমরা এটা কিউ জিরোর ছবি আঁকছি। হ্যাঁ, কিউ জিরোর ছবি। কিউ জিরো প্রথমে 0 হয়ে গেছিল, যেই আমরা এই নেগেটিভ এজটা দিয়েছিলাম। আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি 0ই ছিল, আর ক্লিয়ার আসার পরেও এটা 0ই থাকবে। আর যদি ইনিশিয়ালি এটা 1ও থাকতো, ক্লিয়ার আসার পরে 0 হয়ে যেত। সেটা তোমরা যা খুশি আঁকতে পারো। ইনিশিয়ালি এখান থেকে এইটুকুর মধ্যে তোমরা 0ও ধরতে পারো, 1ও ধরতে পারো, কিন্তু ক্লিয়ার আসার পরে কিন্তু এটা 0 হবে, এটুকু শিওর। তাহলে এখান থেকে এসে এটা হাই হয়ে গেল, ধরে নিলাম হাই হলো, দিয়ে এতক্ষণ চলবে। দিয়ে নেক্সট নেগেটিভ এজে কি হবে? নেক্সট নেগেটিভ এজ আসার সময়, সেকেন্ড বার নেগেটিভ এজ যখন আসবে তখনও তা হাই থাকবে, তখন চলতেই স্যার হাই থাকবে, ছিল। হাই হাই চলতে থাকবে। তাহলে সেকেন্ড বার নেগেটিভ এজের সময়ও হাই থাকলো, থার্ড বার নেগেটিভ এজ এলো তখনও হাই থাকলো, ফোর্থ বার নেগেটিভ এজ এলো তখনও হাই থাকলো, ফিফথ বার নেগেটিভ এজ আসার পরে কিন্তু ওটা 0 হয়ে চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, তার মানে এই ফিফথ বার নেগেটিভ এজ আসার পরে ওটা তারপরে 0 কন্টিনিউ করেছিল, 0টা কন্টিনিউ করবে। অন্যদিকে যদি আমরা এর ছবিটা দেখি, আমাদের সেকেন্ড যেটা কিউ ওয়ান এর ছবিটা কিরকম? কিউ ওয়ানটা ইনিশিয়ালি 0 ছিল ধরে নিলাম, আর তারপরে হচ্ছে এটা চেঞ্জ হলো, প্রথমবার চেঞ্জ হলো এই সেকেন্ড বার নেগেটিভ এজ আসার পরে। প্রথমে কিন্তু যখন কিউ জিরো হয়েছিল তখন হয়নি, কিউ জিরোটা গিয়ে ওখানে প্রবেশ করেছে ওর ইনপুটে, তবে গিয়ে চেঞ্জটা হয়েছে। এবার এই যে হাই হলো, তারপরে নেগেটিভ এজেও এটা হাই থাকলো, আবার একটা নেগেটিভ এজ পর্যন্ত এটা হাই থাকলো, আবার একটা নেগেটিভ এজ পর্যন্ত হাই থাকলো, আবার একবার নেগেটিভ এজ আসার পরে এটা লো হবে। ঠিক আছে, আমি এটা এক্সপ্লেন করেছি আগের বারই, তোমরা আগের পাতার এটা দেখে নেবে ডায়াগ্রামটা। নেক্সট হচ্ছে আমাদের যেটা
টু, Q2টা কিরকম হবে? Q2টা ইনিশিয়ালি 0 ছিল, ক্লিয়ার আসার পরেও 0ই থাকবে। এটার চেঞ্জ প্রথমবার দেখতে পাওয়া যাবে থার্ড টাইম যেটা ক্লক পালস আসছে নেগেটিভ এজ, সেটা আসার পরে এটা 0 থেকে 1 হবে। 1টা তারপরের নেগেটিভ এজ পর্যন্ত তো চলবে, তারপরেরটাও চলবে, তারপরেরটাও চলবে, এবং তারপরে গিয়ে ওটা চেঞ্জ হবে। এইখানে গিয়ে ওটা চেঞ্জ হবে, মানে 4টে করে ক্লক পালস হাই থাকছে এক একটা। আবার যেটা অবশিষ্ট থাকছে সেটা হলো Q3। Q3টা কি? ওটাও ইনিশিয়ালি ধরলাম 0 ছিল। এই যে আমার ফোর্থ টাইম যেটা নেগেটিভ এজ এলো, অর্থাৎ এই নেগেটিভ এজ, তার সাপেক্ষে ওটা হাই হলো, তারপরে নেক্সট নেগেটিভ এজ পর্যন্ত হাই থাকলো, তারপরেরটাও হাই থাকলো, তারপরেরটাও হাই থাকলো, এবং তারপরেরটাই গিয়ে ওটা আবার চেঞ্জ হবে, লাস্টে গিয়ে এখানে গিয়ে আবার ওটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এইরকম ভাবে আমাদের ডায়াগ্রামটা আমরা ড্র করতে পারি। এই যে ডায়াগ্রামটা পেলাম এটাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম। এটা হলো টাইমিং ডায়াগ্রাম অফ টুইস্টেড রিং কাউন্টার অর জনসনস কাউন্টার। স্যার বলছি এটা একসঙ্গে কেন হচ্ছে না? এটা প্রত্যেকটা আলাদা আলাদা টাইমে কেন হচ্ছে? কারণ যদি আমরা মানে D0-তে যদি 1 আসে তাহলে তো ওটা অটোমেটিকলি তো ওটার আউটপুটটাও 1 হয়ে যাবে। তারপরেও যদি না দেখো, তারপরেরটা মানে ডি জিরোতে 1 তো এখানেই চলে এসছে। ডি জিরোতে 1 তো প্রথমে এই যখন এটাকে 0 করে দিয়েছে, এই যে ওভার, এটা কি ক্লিয়ার, এটা ইনপুটটা কি ক্লিয়ার ইনপুট, যেই ক্লিয়ার ইনপুট পেয়েছে তোমার Q0 0 হয়ে গেছে, Q1ও 0 হয়ে গেছে, Q2ও 0 হয়ে গেছে, Q3ও 0 হয়ে গেছে। আর Q3 যখন 0 হয়েছে, Q3 কমপ্লিমেন্ট কত হয়েছে? Q3 কমপ্লিমেন্টটা 1 হয়েছে। আর সেই Q3 কমপ্লিমেন্ট এসে কোথায় ঢুকেছে? Q3 কমপ্লিমেন্ট এসে ঢুকেছে এই Q0 যে আউটপুটটা পেয়েছো তার যে করসপন্ডিং D0 সেখানে এসে ঢুকেছে। মানে এর এই যে আউটপুটটা পাচ্ছ Q0, সেই ফ্লিপ ফ্লপ 0-র D0-তে এসে Q3 কমপ্লিমেন্ট অর্থাৎ 1 এসে ঢুকেছে। সেই 1টা কোথায় ঢুকে গেল? এইখানেই তো ঢুকে গেল, এইখানেই ঢুকে যাবে, এরকম একটা জায়গাতেই ঢুকে যাবে। কিন্তু 1 এসে গেলেই যে ওটা সঙ্গে সঙ্গে মানে আউটপুটও 1 হয়ে যাবে তা কিন্তু নয়। আউটপুটটা চেঞ্জ হতে সময় লাগবে। আউটপুটটা চেঞ্জ কখন হবে? আউটপুটটা চেঞ্জ হবে যখন একটা নেগেটিভ এজ পাবে। তখন নেগেটিভ এজটা কোথায় পাচ্ছে? নেগেটিভ এজটা প্রথমবার পাচ্ছে এইখানে এসে, তাহলে এইখানে গিয়ে আউটপুটটা চেঞ্জ হবে, এখানে গিয়ে আউটপুটটা 0 থেকে 1 হবে। এবার ধরো এটা তাহলে এই যে হ্যাঁ Q0-টা 1 হচ্ছে, তো এবার এইটা তো পরের মানে ফ্লিপ ফ্লপের ওখানেও তো ওখানে D1 এ যে তো 1ই ঢুকছে, তাহলে তো একসঙ্গে তো ওগুলো সবই 1 হওয়ার কথা। না, এইখানে তো 1টা হলো, Q0 তো এখানে এসে 1 হলো। এবার 1 হয়ে এটা ধরো পৌঁছাতে তো কিছুক্ষণ লাগবে, মানে একটা সময় তো লাগবে, পৌঁছাতে কিছুক্ষণ তো লাগবে। মানে এখানে যেটা 1 হলো Q0-তে, সেই 1টা এখানে এসে তো পৌঁছাতে হবে, এখানে এসে তো পৌঁছাতে হবে। কিন্তু Q0টা হয়েছে কখন? Q0টা তো হয়েছেই একদম এই ক্লক পালস অ্যাপ্লাই করার ইনস্ট্যান্টে। এই ক্লকটা যখন এসেছিল তখনই এটা 1 হয়েছে। দিয়ে এই 1টা পৌঁছে গেছে আমার কোথায়? D1-এ পৌঁছে গেছে। কিন্তু D1-এ যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে তো ক্লকের নেগেটিভ এজ কমপ্লিট হয়ে গেছে না, ততক্ষণে তো ক্লকের নেগেটিভ এজটা কমপ্লিট হয়ে গেছে। মানে এইটা যে সময়ে হচ্ছে সেই সময়ই ক্লকটা নেগেটিভ এজ দিচ্ছে। এবার ক্লকের নেগেটিভ এজ তো মিস হয়ে গেছে, আর তো নেগেটিভ এজ নেই। এটা যতক্ষণে 1 হয়েছে, আর এই 1টা যতক্ষণে আমার এখানে এসে পৌঁছেছে, এই D0 থেকে বেরিয়ে, সরি Q0 থেকে বেরিয়ে এখানে যতক্ষণে এসে পৌঁছেছে ততক্ষণে তো ক্লকের নেগেটিভ এজ ওভার হয়ে গেছে। তাহলে নেগেটিভ এজ যখন ওভার হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই, তখন তো আমাকে ওয়েট করতে হবে নেক্সট নেগেটিভ এজ আসা পর্যন্ত। তাহলে নেক্সট নেগেটিভ এজ কখন আসছে? নেক্সট নেগেটিভ এজ এইখানে আসছে। তাহলে ততক্ষণ পর্যন্ত এইখান থেকে এইটুকু সময় আমার D1 1 হয়ে বসেছিল, কিন্তু যেহেতু নেগেটিভ এজ পাচ্ছিল না তার জন্য Q1টা 1 হতে পারছিল না। Q1টা 1 তখনই হবে যখন নেক্সট বার এই নেগেটিভ এজটা আসবে তখন। ঠিক আছে, একইভাবে বাকিগুলো সেম সেম ওয়েতেই চলবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিজাইনগুলো দেখলাম এগুলো সব কাউন্টারের ডিজাইন ছিল। কাউন্টারের মধ্যে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, সিঙ্ক্রোনাস কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস আপ ডাউন, সিঙ্ক্রোনাস আপ ডাউন, অ্যাসিঙ্ক্রোনাস আপ, এমনি অ্যাসিঙ্ক্রোনাস ডাউন, সিঙ্ক্রোনাস আপ, সিঙ্ক্রোনাস ডাউন দেখেছি, রিং কাউন্টার ডিজাইন দেখেছি, এবং টুইস্টেড রিং কাউন্টার বা জনসনস কাউন্টার ডিজাইন দেখেছি। ঠিক আছে, তো এতগুলো কাউন্টার ডিজাইন দেখবার পরে এরপরে আমরা চলে আসছি এই যে চ্যাপ্টার তার যে থার্ড পার্ট, সেখানে থার্ড পার্টের মধ্যে আমাদের কি ছিল? রেজিস্টার। থার্ড পার্টে আমরা দেখব রেজিস্টার সম্পর্কে। ঠিক আছে, রেজিস্টার মানেটা কি? হ্যাঁ, কোনো কিছুকে স্যার স্টোর করা। কাউন্টার থেকে কি রকম কোশ্চেন আসে?
হ্যাঁ স্যার। কাউন্টার ডিজাইন করতে দিতে পারে যে কিরকম 3 বিট কাউন্টার, 4 বিট কাউন্টার, সিঙ্ক্রোনাস কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন যেগুলো করাচ্ছি সেগুলোই দিতে পারে। বা ধরো মড কাউন্টার ডিজাইন বলে দিল যে মড 10 কাউন্টার ডিজাইন করো বা মড 6 কাউন্টার ডিজাইন করো, বা একটা 3 বিট একটা বা 4 বিট একটা রিং কাউন্টার ডিজাইন করো। ঠিক আছে, টাইমিং ডায়াগ্রাম এঁকে দেখাও। দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই তোমরা দেখতে পাবে কিরকম কোশ্চেন আছে। হ্যাঁ, কিছু মানে কোনো ক্ষেত্রে স্যার এই ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো এক্সপ্লেন করতে বলছে, তা স্যার ওইগুলো কিভাবে এক্সপ্লেন করবে। ওয়ার্কিং প্রিন্সিপাল তো শুনলে, তো এগুলো শুনে শুনে এক্সপ্লেন করলে মানে এগুলো তো লিখতেও পারবে। এটা এক্সপ্লেন করা মানে এটা কি? এক্সপ্লেন করা মানে তো এরকম ডায়াগ্রাম এঁকে তোমাকে যেটা মুখে বললাম সেটাকে লেখা, অল্প একটু লেখা আর কি। হ্যাঁ ওটা নিজের ভাষায় একটু লিখতে হবে। নিজের ভাষায় লিখে দেবে আর কি। ঠিক আছে, তো এবার হচ্ছে রেজিস্টার। রেজিস্টার মানেটা কি? দেখো, ফ্লিপ ফ্লপ হচ্ছে আমাদের একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে আমরা স্টোর করতে পারছি, মেমোরিকে স্টোর করতে পারছি। কিন্তু ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা কত বিটকে স্টোর করতে পারি? একটা ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা কত বিটকে স্টোর করতে পারছি বলো তো? একটা যদি আমাদের ধরো ডি ফ্লিপ ফ্লপ হয়, কটা বিটকে স্টোর করতে পারি আমরা? আউটপুট ধরো কিউ আর কিউ কমপ্লিমেন্ট, তার মানে স্যার 2 বিট কে তো স্টোর করতে পারছি, 0 কিংবা 1। তার মানে এই তো একটা সিঙ্গেলই তো হবে, কিউ এর ভ্যালু তো হবে এক বিটেরই ভ্যালু হবে না, হ্যাঁ, আইদার single bit, 0 sir. হবে বা 1 হবে। মানে এটা হচ্ছে আমাদের একটা ফ্লিপ ফ্লপ যেটা আছে, একটা ফ্লিপ ফ্লপ কিন্তু সিঙ্গেল একটা মাত্র বিটকেই স্টোর করে রাখতে পারে। তার মানে ফ্লিপ ফ্লপ ইজ এ সিঙ্গেল বিট মেমোরি সেল বা 1 বিট মেমোরি সেল। এখন এই 1 বিট দিয়ে তো কাজ চলবে না, 1 বিট দিয়ে প্র্যাকটিক্যাল কাজ কি করে হবে? তো এটা স্টোরেজ ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে, যাতে আমরা আরো অনেক বেশি বেশি সংখ্যক বিটকে স্টোর করে রাখতে পারি। এক বিট মানে কতটুকু? আর এক বাইট মানে হচ্ছে কত? এক বাইট মানে হচ্ছে আমাদের 8টা 1 বাইট মানে 8 বিট। 8 বিট। আর আমরা কি বলি, আমাদের যে মেমোরি টেমোরি দেখতে পাও তোমরা আমাদের ল্যাপটপে বা এতে, মেমোরি গুলো কিরকম সাইজের হয়? জিবি রেঞ্জে থাকে স্যার। হ্যাঁ, জিবি অথবা টিবিও হয়, টিবি হয়। ঠিক আছে, জিবি যদি হয় ধরো, তাহলে 1024 বাইট মানে হচ্ছে 1 কিলোবাইট। 1 কিলোবাইট মানে আবার 1024 কিলোবাইট মানে হচ্ছে 1 মেগাবাইট। আবার 1024 মেগাবাইট মানে হচ্ছে 1 1 জিবি, গিগাবাইট। 1024 গিগাবাইট মানে হচ্ছে 1 1 টেরাবাইট। টেরাবাইট। ঠিক আছে, তাহলে বোঝো কিরকম রেঞ্জের মেমোরি আছে। তো টেরাবাইট তো থাকেই এখন কম্পিউটারে, তো অন্তত 1 টেরাবাইট মেমোরি তো মাঝে মধ্যেই থাকে, এখন প্রায়ই থাকে কম্পিউটারে। তো এত যে হাই মেমোরি, সেখানে কত বিট থাকছে বলো দেখি? তাহলে 1024 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 8 এরকম রেঞ্জের বিট ওর মধ্যে তো রাখতে পারছে। তাহলে এই যে এত হাই একটা স্টোরেজ, সেগুলো বানাবে কি করে? এরকম যদি এক একটা ফ্লিপ ফ্লপ মাত্র একটা করে বিট স্টোর করে রাখে, তাহলে এই বিটগুলোকে তো অ্যাসেম্বল করতে হবে। এই বিটের মধ্যে যে ক্ষমতা মেমোরি স্টোর করে রাখার, সেই একটা ফ্লিপ ফ্লপের মাধ্যমে তো একটা বিটই স্টোর করে রাখতে পারছি, তাহলে এ দিয়ে তো কাজ চলবে না। অনেক ফ্লিপ ফ্লপকে তাহলে একসঙ্গে নিয়ে একটা কম্বাইন্ড বা কম্প্যাক্ট একটা জিনিস কিছু বানাতে হবে, যেটা হচ্ছে আমার একের বেশি সংখ্যক বিটকেও স্টোর করে রাখতে পারে, সেরকম একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো সেই যে ব্যবস্থাটা, সেটারই নাম হচ্ছে রেজিস্টার। ঠিক আছে, এই রেজিস্টার হচ্ছে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস। রেজিস্টার আর আসলে কিছুই না, এটা হলো একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস। মানে অনেকগুলো ফ্লিপ ফ্লপকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে, এবং সেই গ্রুপটা যেহেতু একটা ফ্লিপ ফ্লপ একটা বিটকে স্টোর করে রাখতে পারে, তাহলে যদি আমরা এন সংখ্যক ফ্লিপ ফ্লপকে ব্যবহার করি, তাহলে কত বিটকে স্টোর করে রাখবে? এন বিট স্টোর করে রাখবে, তাই না? এন সংখ্যক ফ্লিপ ফ্লপ যদি আমরা ইউজ করি, তাহলে সেটা এন সংখ্যক বিটকে স্টোর করে রাখবে। তো এরকম করে আমরা মেমোরি স্টোরেজ ক্যাপাসিটিটাকে এনহ্যান্স করতে পারি, অনেক বেশি সংখ্যক বিটকে যদি আমরা চাই স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, তো এইটার জন্য আমাদেরকে দরকার হচ্ছে রেজিস্টার। তাহলে এই রেজিস্টার যে জিনিসটা, তার মধ্যে আমরা অ্যাকচুয়ালি, তাহলে রেজিস্টারের যদি ডায়াগ্রাম আমরা মানে একদম সিম্পল একটা ডায়াগ্রাম দেখি রেজিস্টারের, তাহলে তার মধ্যে কি থাকবে বলো দেখি? এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা কি? এটা একটা ডি ফ্লিপ ফ্লপ। তো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করবো। ধরো এখানে আমাদের একটা ডি ফ্লিপ ফ্লপ এরকম আছে, আমরা যা সবগুলোকে দেখাবো না, আমরা শুধুমাত্র সিম্পল একটা ব্লক হিসাবে এটাকে দেখাচ্ছি। ধরো, ঠিক আছে, তোমরা একদম অ্যাকচুয়াল ডায়াগ্রাম, অ্যাকচুয়াল ডি ফ্লিপ ফ্লপের যে এই ডায়াগ্রাম, এটার সঙ্গে মেলাতে যেও না। ধরো এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, তার পাশে ধরো আমি আরেকটা ডি ফ্লিপ ফ্লপকে রেখে দিলাম। ঠিক আছে, তার পাশে ধরো আরেকটা ডি ফ্লিপ ফ্লপকে রেখে দিলাম। ঠিক আছে, তার পাশে ধরো আরেকটা ডি ফ্লিপ ফ্লপকে আমরা রেখে দিলাম। এবং এদের যে ক্লক গুলো হবে, এই ক্লক গুলোকে সব আমরা ইন্টারনালি ধরো কানেক্ট করে দিলাম। মানে এটা একটা ডি ফ্লিপ ফ্লপ মনে করো, এটা একটা ডি ইনপুট দেওয়ার জায়গা, এটা ধরো ডি ইনপুট, আর এটা ধরো আমাদের কিউ আউটপুট।
ঠিক আছে, এটা ধরো ডি ইনপুট আর এটা হলো ধরো কিউ আউটপুট, এটা ধরো ডি ইনপুট আর এটা ধরো কিউ আউটপুট, এটা ধরো একটা ডি ইনপুট, এটা ধরো কিউ আউটপুট। ঠিক আছে, আবার একটা ধরো ডি ইনপুট দিচ্ছি এখানে আর একটা ধরো কিউ আউটপুট পাচ্ছি। তাহলে এরকম ভাবে ধরো আমরা চারটে ফ্লিপ ফ্লপকে এক জায়গায় করে দিলাম, আর এদের যে ক্লক গুলো সেগুলোকে সব ইন্টারনালি আমরা কানেক্ট করে দিলাম। এইটাতে একটাতেই দেখাতে পারবো, বাকিগুলোতে দেখানো যাচ্ছে না। এই যে ক্লকটা ধরো সবগুলোর সঙ্গে ইন্টারনালি কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা কিউ আবার কমপ্লিমেন্ট এখানে দেখাচ্ছে না? দেখাতেই পারি, এখানে কিউ কমপ্লিমেন্ট পাশে আঁকলে আঁকাই যেতে পারে, কিন্তু কিউ কমপ্লিমেন্ট আমাদের কমপ্লিমেন্টেড মেমোরি, মানে এটাতে যা হবে সেটার উল্টোটা ওখানে স্টোর হবে, আর তো কিছু না। দেখাতে পারো সেটা কিছু না, এটা আমি তো বললাম অ্যাকচুয়াল ডায়াগ্রামের সঙ্গে মেলাতে যেও না, মানে এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে এটা একটা ভাবা যেতে পারে এরকম হচ্ছে, মানে এখানে আরো কিছু থাকবে আমাদের, ধরো এখানে আমাদের ক্লিয়ারও থাকবে, প্রিসেটও থাকা উচিত, এগুলো তো থাকবে, সেগুলো সব আমি দেখাচ্ছি না। ঠিক আছে, তো এরকম ভাবে অনেকগুলো ফ্লিপ ফ্লপকে এক জায়গায় করতে হবে, যাদের ক্লক গুলোকে সব ইন্টারনালি কানেক্ট করে দিতে হবে, তারপরে ওটা একটা অনেকগুলো ফ্লিপ ফ্লপ একসঙ্গে নিয়ে কিছু একটা স্টোর করে রাখতে পারবে। ঠিক আছে, তো এই যে আমাদের ফ্লিপ ফ্লপ গুলো হচ্ছে, ফ্লিপ ফ্লপ গুলো যেটা হচ্ছে সেটা কিরকম ভাবে স্টোরটা করবে, কিরকম ভাবে স্টোরটা করবে, মানে এর মধ্যে যে ডেটা আমরা দেব, ফ্লিপ ফ্লপের অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে একটা গ্রুপ তৈরি হচ্ছে, সেই গ্রুপটাকে আমরা বলছি ধরো রেজিস্টার। ঠিক আছে, এবার এই রেজিস্টারের মধ্যে আমরা ডেটা কিরকম ফরম্যাটে আমরা দেব, এই ডেটা দেওয়ার ব্যাপারটা কিরকম হতে পারে দেখো। এই ডেটা দেওয়াটা আমরা আইদার এটাকে সিরিয়ালি দিতে পারি অথবা আমরা প্যারালালি দিতে পারি। যে ডেটাগুলো আমরা ফ্লিপ ফ্লপের মানে ওই গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ অর্থাৎ রেজিস্টারের মধ্যে দেবো, সেই ডেটাগুলোকে আমরা আইদার সিরিয়াল ফর্মেও দিতে পারি অথবা চাইলে আমরা প্যারালাল ফর্মেও দিতে পারি। মনে করো একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপকে আমরা নিচ্ছি, এরকম কতগুলো গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ, আমরা চারটে নিয়ে কাজ করছি, চারটে ফ্লিপ ফ্লপের নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম। এটা ধরো একটা রেজিস্টার, এবার এই রেজিস্টারের মধ্যে আমরা যে ডেটাটা দেবো, আমরা ধরো এখান দিয়ে ইনপুট দিচ্ছি, এটা একটা ইনপুট, এটা ধরো আরেকটা ইনপুট, এটা ধরো একটা ইনপুট, আর এটা একটা ইনপুট। ধরা যাক এটা হলো আমাদের D0, ধরা যাক এটা হলো আমাদের D1, এটা হলো D2 এবং তারপরেরটা হলো সে D3। এইভাবে যদি আমরা ডেটাটাকে ইনপুট করি, এরা কিভাবে ইনপুট হচ্ছে ডেটাটা, এই ধরনের ইনপুট যদি হয় ডেটা, সেটাকে আমরা কি ধরনের ইনপুট বলবো, D0, D1, D2, D3, মানে এক একটা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপ। মনে করো এটা হলো আমাদের ফ্লিপ ফ্লপ 0, এটা ধরো ফ্লিপ ফ্লপ 0, পাশেরটা মনে করো ফ্লিপ ফ্লপ 1, তার পাশেরটা মনে করো ফ্লিপ ফ্লপ 2, তার পাশেরটা মনে করো ফ্লিপ ফ্লপ 3। চারটে ফ্লিপ ফ্লপ, চারটেতে আলাদা আলাদা ইনপুট দিয়ে দিলাম। এই ধরনের যদি আমরা ইনপুট প্রোভাইড করি, তাহলে সেই স্যার ধরনের বলছি যে স্যার একটা ফ্লিপ ফ্লপ ইউজ করে পরে কি রেজিস্টার তৈরি করা যায়, মানে ফ্লিপ না ফ্লপটাকে না, কি একটা রেজিস্টার বলা ইউজ যেতে করে পারে না? না, একটাকে কেন বলা যাবে, অনেকগুলোকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে যার মাধ্যমে তুমি একের বেশি সংখ্যক বিটকে স্যার স্টোর সেই করে রাখতে গ্রুপটার পারছো। কি স্যার সেই গ্রুপটার কি নির্দিষ্ট কোনো ফরমেশন আছে? হ্যাঁ, গ্রুপের নির্দিষ্ট ফরমেশন সেরকম কিছু নেই, মানে কত বিট স্টোর করে রাখতে চাও, 4 বিট হতে পারে, 8 বিট হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন বিটের হয়, আমি এখন 4 বিটটা নিয়েই কাজ করছি। ঠিক আছে, ঠিক আছে। ধরো চারটে বিটকে আমরা স্টোর করে রাখতে চাই, সেটা দিয়েই তোমাদের সবকিছু দেখাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন মাইক্রো প্রসেসর করবে তখন আরো অনেক বেশি বিটের রেজিস্টার করবে। এখন কি করে একটা ফ্লিপ ফ্লপ নিয়ে একটা গ্রুপ তৈরি করে তাতে কিভাবে ডেটাকে স্টোর করা যায়, কিভাবে ডেটাকে লোড করা যায়, কিভাবে ডেটাকে শিফট করা যায়, এগুলো শিখতে হবে। এই চ্যাপ্টারে এটাই কাজ। তো এখন হচ্ছে আমাদেরকে ডেটা এর মধ্যে লোড করতে হবে। মনে করো এই ফ্লিপ ফ্লপের মধ্যে লোড করতে হতে পারে। লোড করা মানেটা কি, এক একটা ফ্লিপ ফ্লপকে এক একটা ভ্যালু দিয়ে দেওয়া, সেটা এর মধ্যে লোড হলো, কতটা লোড করতে চাই। অথবা এমন এক কাজ হতে পারে, এটাকে দিয়ে আমরা ডেটা একটা ফ্লিপ ফ্লপে ইনপুট করলাম, আমি চাইলাম একটা দিয়ে আমরা ইনপুট করাবো আর আউটপুট নেব অন্যটা দিয়ে, এরকমও তো হতে পারে। তাহলে ধরো এরকম হলো, আমরা চারটে ফ্লিপ ফ্লপ নিয়েছি, চারটে ফ্লিপ ফ্লপের D0, D1, D2, D3 এই যে ইনপুটস গুলো আমরা দিচ্ছি, এগুলো কি আমরা একই সঙ্গে দিচ্ছি নাকি, একই লাইন দিয়ে কি দিচ্ছি? একই লাইন দিয়ে তো আমরা দিচ্ছি না, এটাকে একটা লাইন দিয়ে দিচ্ছি, এটাকে আলাদা লাইন দিয়ে দিচ্ছি, এটাকে আলাদা লাইন দিয়ে দিচ্ছি, এটাকে আলাদা লাইন দিয়ে দিচ্ছি। তাহলে এ ধরনের যদি আমরা ইনপুটটাকে দিই, মনে করো এটা দিয়ে কিছু একটা ডেটা আমরা ধরো দিচ্ছি, সে 1011 এরকম একটা কিছু ডেটা আমরা দিচ্ছি ধরা যাক।
ধরা যাক আমি এটাতে 1 দিচ্ছি, এটাতে 0 দিচ্ছি, এটাতে 1 দিচ্ছি, এটাতেও ধরো আবার 0 দিচ্ছি, 1 0 1 0 একটা ডেটা দিচ্ছি। তাহলে এই ধরনের ডেটা দেওয়াটাকে আমরা কি ধরনের ডেটা বলতে পারি? এই ডেটাগুলো দেখো, তার মানে এর ফ্লিপ ফ্লপ 3 তে 1 ঢুকছে, ফ্লিপ ফ্লপ 2 তে 0 ঢুকছে, ফ্লিপ ফ্লপ 1 এ 1 ঢুকছে, ফ্লিপ ফ্লপ 0 তে 0 ঢুকছে। এই ধরনের ইনপুট দেওয়াটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্যারালাল ফর্মে আমি দিচ্ছি। ঠিক আছে, প্যারালাল ফর্মে আমরা ডেটাটাকে ইনপুট করছি। ঠিক আছে, এই ধরনের ফর্মকে বলা হয় প্যারালাল ফর্মের ইনপুট। এটা না করে আমরা এরকম মতো করতে পারতাম। প্যারালাল ফর্মে যেটা আমরা দিচ্ছি সেটা না করে যদি আমরা ধরো এরকম করতাম, আমরা যে ডিটা, সেই ডি এর মানে যেটা ইনপুট দেওয়ার কথা, ধরো আমরা এই দিক থেকে এরকম ভাবে ইনপুটটাও তো দিতে পারতাম। আমি ফ্লিপ ফ্লপ 3 তেই সব ইনপুটটা দিয়ে দিলাম। ধরো এখানে কত দিতে হবে আমাকে? 1 0 1 0 দিতে হবে। তো আমি ধরো এখান দিয়ে 1 0 1 0 দিয়ে দিলাম। এরকমও তো হতে পারে, মানে প্রথমে 0 দিলাম, তারপরে 1 দিলাম, তারপরে 0 দিলাম, তারপরে 1 দিলাম। এই ডেটাগুলোকে একটা মাত্র লাইন দিয়েই আমি দেবো, 1 বাই 1 দেবো। একটা লাইন দিয়ে ডেটাগুলো প্রথমে ধরো ফ্লিপ ফ্লপ 3 তে ঢুকলো একটা ভ্যালু, সেই ভ্যালুটা শিফট হয়ে ফ্লিপ ফ্লপ 2 তে গেল, সেখান থেকে শিফট হয়ে ফ্লিপ ফ্লপ 1 এ গেল, সেখান থেকে শিফট হয়ে ফ্লিপ ফ্লপ 0 তে গেল, এবং আলটিমেটলি আউটপুটটা এখান থেকে বেরিয়ে এলো। এখান থেকে আমাদের ডেটাটা আউটপুট হবে। তার মানে এটা হলো ইনপুট, এদিক দিয়ে আমরা ইনপুট দিলাম ধরো, আর এদিক দিয়ে আমরা আউটপুট নিলাম। তাহলে এই ধরনের যদি ডেটা ট্রান্সফারটা হয়, এটাকে আমরা কি ধরনের ডেটা ট্রান্সফার বলবো? একটা লাইন দিয়ে ঢুকবে যা ডেটা আমরা দেবো 4 বিট ডেটা, সেটাকে আমরা একটা লাইন দিয়ে ইনপুট করছি এবং একটা জায়গা দিয়ে আমরা আউটপুট নিচ্ছি। এই ধরনের তো হতে পারে। এটাকে আমরা কি বলবো? এটাকে সিরিয়াল বলবো না প্যারালাল বলবো? সিরিয়াল বলবো স্যার। এটা হচ্ছে সিরিয়ালি। ডেটাগুলোকে দেখো আমাকে সিরিয়ালি দিতে হবে। আমি তো প্যারালালি দিলে কি, প্যারালালি মানে একই সঙ্গে সবকটাকে আমরা একসঙ্গে দিতে পারছি, আলাদা আলাদা ভাবে ডেটা আলাদা আলাদা লাইন দিয়ে দিতে পারছি। কিন্তু সিরিয়াল মানে রাস্তা একটাই, সেই একটাই রাস্তা দিয়ে আমাকে 1 বাই 1 ডেটাগুলোকে দিতে হচ্ছে। এই ধরনের ইনপুট, এটাকে আমরা বলতে পারি সিরিয়াল ফর্ম। এটা হচ্ছে আমাদের সিরিয়াল ফর্ম। আর এই যে আমরা আউটপুটটা নিচ্ছি, আউটপুটটাও আমরা এখানে লাল রং দিয়ে যেটা দেখিয়েছি, এই আউটপুটটাও কি ফর্মে হচ্ছে? সিরিয়াল ফর্মে হচ্ছে। এখান দিয়ে একবার একটা বেরোবে, তারপরে আবার একটা বেরোবে, আবার একটা বেরোবে, আবার একটা বেরোবে, মানে 4টে ডেটা, মানে 4টে বিট আলাদা আলাদা ভাবে 1 বাই 1 এখান থেকে বেরিয়ে আসবে। এই ধরনের যদি আউটপুট হয়, এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের প্যারালাল, মানে এটা হচ্ছে সিরিয়াল আউটপুট। আবার যদি আমরা ধরো এখান থেকে আউটপুটটা নিতাম, কালেক্ট করে নিতাম এরকম করে, মনে করো এখান থেকে আমরা কালেক্ট করে নিতাম, এই ফ্লিপ ফ্লপ থেকে একটা ডেটা আউটপুট নিলাম, এখান থেকে একটা আউটপুট হয়ে গেল, এখান থেকে একটা আউটপুট হয়ে গেল, এখান থেকে একটা আউটপুট হয়ে গেল। সে এটা হলো আমাদের ধরো Q3, এটা ধরো Q3, এটা ধরো Q2, এটা ধরো Q1, আর এটা ধরো Q0। এরকম যদি হতো, তাহলে আউটপুটটা কি রকম ফরম্যাটে হচ্ছে? আউটপুট গুলো কি একই সঙ্গে হচ্ছে? হ্যাঁ, একই সঙ্গে তো হচ্ছে। 4টে আউটপুট একসঙ্গে হতে অসুবিধা কোথায়? আমরা যদি 4টে ইনপুট একসঙ্গে দিই, আউটপুট আমার 4টে একসঙ্গে হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। কিন্তু সেগুলো কি একই ডেটা লাইন দিয়ে বেরোচ্ছে? এখানে যেরকম কি, যে ডেটাটা আমরা ইনপুট হিসাবে এখানে দেবো, আউটপুট যদি নিতে হয় 4টাকে একসঙ্গেই নিতে হবে, সিরিয়ালি, মানে একটা লাইন দিয়ে নিতে হবে, 1 বাই 1, একসঙ্গে হবে না, সরি, 1 বাই 1 নিতে হবে। কিন্তু লাইন একটাই আউটপুট বার হওয়ার। কিন্তু এখানে কি, লাইন তো আমার 4টে লাইন দিয়ে আউটপুট বার হতে পারে। তাহলে এই ধরনের যদি আউটপুট বার হয়, এটাকে আমরা কি ফর্ম বলবো? এটা হলো আমাদের প্যারালাল আউটপুট। ঠিক আছে, প্যারালাল আউটপুট মানে আউটপুটটা আমাদের কি ফর্মে বার হচ্ছে? প্যারালাল ফর্মে বার হচ্ছে। ঠিক আছে, প্যারালাল ফর্মে আমাদের আউটপুটটা বার হচ্ছে। আর এখানে কিন্তু এটা সিরিয়াল ফর্মে বার হচ্ছে। আমি একটা গ্রাফিক্যালি যদি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি, গ্রাফিক্যালি তোমরা দেখো, টাইমিং ডায়াগ্রামে যেরকম আমরা গ্রাফ আঁকছিলাম সেরকম ভাবে যদি বলি আমি, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা ক্লক পালস, আমি দেখাবো ক্লক পালস এরকম আছে। আমি নেগেটিভ এজ ওসব কিছু বলছি না, আমি খালি একটা ক্লক পালস দেখাচ্ছি। ঠিক আছে, এটা ধরো একটা ক্লক পালস। এখন আমরা কি চাইছি? আমরা চাইছি ধরো সিরিয়ালি ডেটা ইনপুট করতে বা সিরিয়ালি ডেটা পাঠাতে চাইছি। তাহলে আমাকে ডিটাকে একটা সিঙ্গেল লাইন দিয়েই পাঠাতে হবে। আমরা ধরো পাঠাতে চাইছি কত? 1011 পাঠাতে চাইছি। তাহলে 1011 কে আমরা কিভাবে লিখবো? 1টা হাই, 0 দেন লো, দেন হাই, দেন আবার 1, আবার 0। এই হলো আমাদের ডেটা। ঠিক আছে, 1010 আমি পাঠাতে চাইলাম কত? 1010। তাহলে এটা হলো 1, এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 0। তা এইভাবে যদি ডেটাটাকে পাঠাই, এটাকে আমি কি ডেটা পাঠানো বলবো? এই ফর্মে যদি আমরা ডিটাকে পাঠাই, এটা কি ফর্মে পাঠানো হবে? 1 মানে 1010 এরকম করে যদি পাঠিয়ে দিই, এটা কি ফর্ম? পালস।
পালস তো বটে, এটা কি Parallel. ফর্ম না? 1010 ও মানে হ্যাঁ হচ্ছে স্যার, সিরিয়াল 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 সিরিয়াল, এটা হলো সিরিয়াল ফর্ম। সিরিয়াল ফর্মে পাঠালে এরকম ভাবে পাঠাবে। আর যদি প্যারালাল ফর্মে এই 1010টাকে পাঠাতে চাই তখন কি করতে? প্যারালাল ফর্মে পাঠাতে গেলে কি করতে বলো? তখন কিন্তু তোমাকে আলাদা আলাদা করে দেখাতে হতো। আমি ধরো এরকম করে বলছি, আমার কি হবে প্যারালাল ফর্মে পাঠাতে গেলে d3 = 1, d3 = 1, তাহলে ফার্স্টে আঁকবো ও d3 মানে = 1, প্রথমটার জন্য হাই ধরলো, d3টা আমার হাই থাকলো, d3টা এটা ধরো 1, মানে এটাকে 1 বলছি আমি, কালো লাইনটাকে, মানে এটাকে যদি আমার রেফারেন্স লাইন ধরে নাও, একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে ওটা 1ই তো। আবার ধরো আমরা দেখাচ্ছি হচ্ছে ডি, এটা কত? এটা হলো আমাদের 1 হলো, এটা কার জন্য আঁকলাম আমি? এটা আঁকলাম আমি d3 D3 স্যার, এটা হলো d3। তারপরে আমাদের কাকে আঁকতে হবে? d0 কে আঁকতে D2 হবে। তাহলে d0টাকে কিভাবে আঁকবো? এটা যদি আমাদের রেফারেন্স লাইন হয় তাহলে রেফারেন্স লাইনের সঙ্গেই মিশে D0 থাকবে। না স্যার D2? সরি d2, এটা হলো আমাদের d2, এই হলুদ রঙের যেটা রেফারেন্স লাইনের সঙ্গে মিশে থাকছে এটা হলো আমাদের d2। নেক্সট আমাদের কাকে আঁকতে হবে? নেক্সট হচ্ছে আবার একটা 1 আঁকতে হবে, মানে d1টা যদি 1 হয় তাহলে ধরলাম আবার D2টা একটা স্যার হাই না জিরো স্যার? d2টা 0, এটা 0, মানে আমি এটাকে 0 লাইন ধরছি আর কি, এটাকে 0 লাইন ধরছি, মানে একটা রেফারেন্স তো ধরতে হবে আমাকে। এবার এটা বোঝানো একটু মুশকিল হয়ে যাচ্ছে, মানে একটা রেফারেন্স ধরে তার সাপেক্ষে বলতে হবে। এবার যদি এটা রেফারেন্স লাইন হয় তাহলে রেফারেন্স লাইনের উপরেই পড়বে ওটা, 0 যেহেতু। আবার যদি ধরো আমরা একটা একে ধরি, আমাদের কি নাম আছে, d1টাকে ধরি, এটা d1টা কি? এটা যদি ডটেড লাইনটা রেফারেন্স হয় তাহলে রেফারেন্স লাইনের থেকে উপরে থাকবে, মানে 1 এটা হবে। এটা কার ছবি আঁকলাম? এটা হলো আমাদের d1 এর ছবি আঁকলাম। আবার যদি আমরা ধরো এ রাখি, d0টা রাখি, তাহলে d0টা কি হবে? রেফারেন্স লাইনের সঙ্গে মিশে থাকবে, কারণ ওটা তো 0, তাহলে এরকম হবে। ঠিক আছে, এটা ধরো আমাদের d0, ঠিক আছে, = 0। তাহলে এই রকম হবে, মানে এখানে কিন্তু এই ডেটাগুলো d3, d2, d1, d0 এরা কিন্তু একই মানে সঙ্গে কিন্তু আমরা দেখাচ্ছি না, মানে একই সঙ্গে যেটা সিরিয়ালের ক্ষেত্রে আমরা এইরকম দেখাচ্ছিলাম, কিন্তু এটা কিন্তু তা নয়। এটা হচ্ছে ক্লকের ভ্যালু যাই হয়ে যাক না কেন, এ কিছু ম্যাটার করে না, এটা অলওয়েজ হাই থাকছে, এটা অলওয়েজ হাই থাকছে। d3টা, d2টা সবসময় 0ই থাকছে, d1টা হাই থাকছে, d0টা আবার 0ই থাকছে। তো এটা মানে এরকম যদি ইনপুট হয়, এটা হচ্ছে প্যারালাল ফর্মে ইনপুট। আর সিরিয়াল ফর্মে মানে বুঝতে পারছো, একটা পালসের সঙ্গে সঙ্গে এর ভ্যালুটা ভ্যারি করে যাবে। ঠিক আছে, তো এইরকম ইনপুটটা হলো সিরিয়াল ইনপুট, আর তলারটা হলো আমাদের প্যারালাল ইনপুট। এবার এই রকম যে কনফিগারেশন, মানে প্যারালাল এবং সিরিয়াল ইনপুট, কিরকম ইনপুট আমরা একটা ফ্লিপ ফ্লপের মধ্যে দিচ্ছি তার উপরে ভিত্তি করে, সরি রেজিস্টারের মধ্যে দিচ্ছি তার উপরে ভিত্তি করে রেজিস্টারকে আমরা কতগুলো ক্লাসে ডিভাইডেড করতে পারি। ক্লাসিফিকেশন অফ রেজিস্টার, ঠিক আছে, রেজিস্টারের আমরা ক্লাসিফিকেশন করতে পারি, সেটাই আমাদেরকে জানতে হবে ভালো করে, এবং এক একটা ক্লাসের অপারেশনটা বুঝতে হবে। ক্লাসিফিকেশন অফ রেজিস্টার, এটা কিন্তু রেজিস্টার, ঠিক আছে, সেই রেজিস্টারের সঙ্গে মিলিয়ে ফেলো না। ঠিক আছে, রেজিস্টারকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি দু রকম ভাবে। একবার হচ্ছে ডিপেন্ডিং অন দা ইনপুট অ্যান্ড আউটপুট, তার উপরে ভিত্তি করে করতে পারি। আর একটা হচ্ছে ডিপেন্ডিং অন দা অ্যাপ্লিকেশন, কোথায় আমরা এটাকে অ্যাপ্লাই করতে চাইছি। আমরা কি ওটাকে ডেটাটাকে লোড করার জন্য অ্যাপ্লাই করছি, বা স্টোর করার জন্য অ্যাপ্লাই করছি, না ডেটাটাকে শিফট করার জন্য অ্যাপ্লাই করছি, তার উপরে ভিত্তি করে দু রকম ভাবে এটাকে ক্লাসিফাই করা যেতে পারে। একটা হচ্ছে শিফট রেজিস্টার, আর একটা হচ্ছে আমাদের স্টোরেজ রেজিস্টার। তো প্রথমত যে ক্লাসিফিকেশন, সেটার ক্লাসিফিকেশনটা দু রকম ওয়েতে করা যেতে পারে। সেটা দু রকম ওয়েতে আমরা ফার্স্টে লিখে নিই। প্রথমে হচ্ছে অ্যাজ পার আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট, বা ডিপেন্ডিং অন ইনপুট অ্যান্ড আউটপুট, ডিপেন্ডিং অন ইনপুট অ্যান্ড আউটপুট। ডিপেন্ডিং অন ইনপুট অ্যান্ড আউটপুট আমরা ভাগ করতে পারি, অথবা অ্যাজ পার অ্যাপ্লিকেশন আমরা ভাগ করতে পারি রেজিস্টারগুলোকে, অ্যাজ পার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ডিপেন্ডিং অন দা ইনপুট অ্যান্ড আউটপুট আমরা কিভাবে ভাগ করতে পারি, যে আমরা ইনপুটগুলোকে কি ফর্মে দিচ্ছি, আমরা কিভাবে দিতে পারি বলো দেখি। ইনপুট অ্যান্ড আউটপুটের উপরে ভিত্তি করে একে আমরা টোটাল 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, ইনপুট অ্যান্ড আউটপুটের উপরে ভিত্তি করে একে আমরা টোটাল 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেই 4টে ক্যাটাগরি কি কি?
প্রথম ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা হলো সিসো। ঠিক আছে, প্রথম ক্যাটাগরিটার নাম হচ্ছে সিসো। মানে এটা কি? ফুল ফর্ম হচ্ছে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট। সিসো মানে হচ্ছে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট। তোমরা দেখলে সিরিয়াল ফর্মে ইনপুট কিভাবে হয়, আমি পরে আরো ডিটেলে 1 বাই 1 এর অ্যাপ্লিকেশন গুলো বোঝাবো। সিরিয়াল ইনপুট অ্যান্ড সিরিয়াল আউটপুট ওয়ার্কিংটা আমি পরে ডিটেলে বলছি। ঠিক আছে, আপাতত একটু মিনিমাম আইডিয়া থাকুক যে সিরিয়াল ইনপুট ব্যাপারটা কিরকম অ্যান্ড সিরিয়াল আউটপুট ব্যাপারটা কিরকম। তো ডেটা যদি আমাদের ওই একটা এইরকম হয়, ডেটাটা যদি এইরকম ফর্মে থাকে, এটা হচ্ছে সিরিয়াল ডেটা। আর এইরকম ফর্মে যদি আমি 1 বাই 1 করে দেখাই, এটা যদি ক্লকের উপরে ইন্ডিপেন্ডেন্ট হয় ডেটার ভ্যালুগুলো, তাহলে সেটাকে আমরা বলবো প্যারালাল ফর্ম। তো তার উপরে ভিত্তি করে যদি আমরা ডেটাটা সিরিয়ালি দিই আবার সিরিয়ালি আউটপুট নিয়ে নিই, তাকে আমরা বলবো সিসো, মানে হচ্ছে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট। এটা হলো প্রথম। নেক্সট হচ্ছে সেকেন্ড যে ক্যাটাগরি, সেটা হচ্ছে আমরা সিরিয়াল ইনপুট দেব কিন্তু প্যারালাল আউটপুট নেব। সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে সিপো। ঠিক আছে, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, সিরিয়াল ইনপুট বাট প্যারালাল আউটপুট। মানে আমরা ডেটাটা সিরিয়ালি ইনপুট দেব বাট আউটপুটটা আমরা নেব কি আলাদা আলাদা ভাবে, প্যারালালি নেব। নেক্সট যে ক্যাটাগরি সেটা হচ্ছে কি, নেক্সট ক্যাটাগরিটা হচ্ছে পিসো। ঠিক আছে, মানে হচ্ছে কি প্যারালাল ইনপুট দেব বাট সিরিয়ালি আউটপুট নেব। এটা হচ্ছে পিসো, মানে হচ্ছে প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট। প্যারালাল ইনপুট এন্ড সিরিয়াল আউটপুট। আরেকটা ক্যাটাগরি যেটা আছে সেটা হলো কি পিপো। পিপো মানে হচ্ছে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট মানে প্যারালালি ডেটাটা দেব এবং প্যারালালি আউটপুটটা নেব। এই চারটে ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি অ্যাজ পার যে ডিপেন্ডিং অন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট। ইনপুট এবং আউটপুট কিরকম আছে তার উপরে ভিত্তি করে আমরা আমাদের যে রেজিস্টার তাদেরকে এই চারটি ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, সিসো, সিপো, পিসো অ্যান্ড পিপো। তাহলে এই যে ছবিটা আমি এঁকেছিলাম জেনারেলাইজড একটা ছবি, এই ছবিতে সিসো মানে কি? সিসো মানে হচ্ছে ধরো এই দিক দিয়ে ইনপুট দিচ্ছি, এই দিক দিয়ে ইনপুট দিচ্ছি, সিরিয়ালি ইনপুট দিচ্ছি, আর এদিক দিয়ে সিরিয়ালি আউটপুট নিয়ে নিচ্ছি, এটা হলো সিসো ফর্ম। সিপো মানে কি? আমরা সিরিয়ালি ইনপুট এরকম ভাবে দিচ্ছি কিন্তু প্যারালাল আউটপুট নিচ্ছি, সিরিয়াল ইনপুট দিয়ে এরকম প্যারালাল আউটপুট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে প্যারালাল ফর্ম, মানে সিপো ফর্ম, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। তারপরে ফর্মটা হচ্ছে পিসো, মানে প্যারালাল ইনপুট দিচ্ছি এরকম আলাদা আলাদা লাইন দিয়ে ইনপুট দিচ্ছি প্যারালাল ইনপুট, বাট আউটপুটটা নেব সিরিয়ালি। সিরিয়ালি আউটপুট মানে এইরকম ভাবে একটা সিঙ্গেল লাইন দিয়ে আউটপুট বেরিয়ে আসবে। এটা হলো আমাদের কি ফর্ম? পিসো, প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট। আরেকটা হচ্ছে পিপো। পিপো মানে কি? এরকম চারটে লাইন দিয়ে আমরা আলাদা আলাদা ভাবে ইনপুট ধরো দিচ্ছি, আবার এই চারটে আউটপুট লাইন দিয়ে আমরা আউটপুট আলাদা আলাদা ভাবে নিচ্ছি। তাহলে এটা হলো কি প্যারালাল ইনপুট দিলাম অ্যাজ ওয়েল অ্যাজ প্যারালাল আউটপুট পেলাম, এটা হলো পিপো ফর্ম। তাহলে এই হলো 4 রকমের কনফিগারেশন। এটা হলো ডিপেন্ডিং আপন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট। আর ওই অ্যাজ পার অ্যাপ্লিকেশন মানে কোথায় আমরা এই ফ্লিপ ফ্লপটিকে ইউজ করছি তার উপরে ভিত্তি করে একে আবার দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। ঠিক আছে, আমরা এই ফ্লিপ ফ্লপকে এই রেজিস্টারকে ইউজ করে আমরা চাইলে ডেটাকে কি করতে পারি, একটা রেজিস্টারের মধ্যে আমরা স্টোর করতে পারি। আমরা ধরো চাইলাম যে এর মধ্যে আমরা ডেটা স্টোর করে রেখে দেবো, সেটা করতে পারি। এর মধ্যে স্টোর করে দিতে পারি, করতে পারি। তো এখানে ফ্লিপ ফ্লপ 3 তে স্টোর করলাম, 2 তে স্টোর করলাম, 1 এ স্টোর করলাম, ফ্লিপ ফ্লপ 0 তে স্টোর করলাম, এটাও এক ধরনের কাজ হতে পারে। অথবা আমরা চাইতে পারি এরকম যে আমরা এক ধরনের ডেটা এখানে ইনপুট দেবো, সেটা এখান থেকে পাশেরটাতে শিফট হবে, 1 বাই 1 শিফট হবে। ফ্লিপ ফ্লপ 3 ডেটা 2 তে শিফট হবে, 2 এর ডেটা 1 এ শিফট হবে, 1 এর ডেটা 0 তে শিফট হবে, দিয়ে এখান দিয়ে আউটপুট হবে।
তো সেই ধরনের যদি আমরা অ্যাপ্লিকেশন ইউজ করতে চাই সেটা হচ্ছে কি আমাদের শিফট রেজিস্টার। আমরা যদি শিফটিং পারপাসে ইউজ করতে চাই রেজিস্টারটিকে, সেই তখন আমরা ওটাকে বলবো শিফট রেজিস্টার। আর যদি আমরা চাই ওটাকে অ্যাজ এ স্টোরেজ ইউজ করতে, তাহলে তখন আমরা এর নাম দেবো হচ্ছে স্টোরেজ রেজিস্টার। তাহলে সেই রকম ভাবে অ্যাজ পার অ্যাপ্লিকেশন অনুযায়ী একে আমরা দু ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো শিফট রেজিস্টার, আর একটা হচ্ছে আমাদের স্টোরেজ রেজিস্টার। শিফট আরেকবার হ্যাঁ বলো। শিফট রেজিস্টার মানে কি ব্যবহার করবে? বোঝাবো ওগুলো সবই বোঝানো হবে। দেখো এই শিফট মানে এগুলো কি, এগুলো তো অ্যাজ পার ক্লাসিফিকেশন অ্যাপ্লিকেশন অনুযায়ী কিভাবে ক্লাসিফাই করছি। মানে এরকম কিন্তু হতে পারে যে শিফট রেজিস্টারের মধ্যে এর মধ্যে কোনো একটা ক্যাটাগরি পড়বে, এই সিসো সিপো পিসো পিপো এর মধ্যে কোনো একটা ক্যাটাগরি বা দুটো ক্যাটাগরি কিন্তু এই শিফট রেজিস্টারের মধ্যে পড়বে। কোনগুলো পড়বে বলতো? যেখানে আমরা সিসো করছি, সিরিয়াল ইনপুট দিয়ে সিরিয়ালি আউট করছি, তা এটা কিভাবে হবে, কিভাবে সম্ভব? সেটা আমরা ইনপুট তো একটা জায়গা দিয়েই দিচ্ছি, আমরা তো একটা জায়গা দিয়ে ইনপুটটা দিচ্ছি, সেটা আমার এইখান পর্যন্ত পৌঁছাবে কিভাবে পৌঁছাবে? আমরা ইনপুট দিলাম ধরো এইখানে, এখানে ইনপুট দিলাম, আউটপুটটা আমার এখানে এসে পৌঁছাবে কিভাবে? শিফট তো হতেই হবে না, শিফট হবে, তাছাড়া কি করে সম্ভব? তুমি একটা জায়গায় ইনপুট দিচ্ছ, আউটপুট নেবে অন্য জায়গায়, শিফট না হলে কিভাবে সম্ভব? তাহলে শিফট তো হতেই হবে। তাহলে সিসো যেটা সিসো ফর্ম, সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, সেখানে ডেটাটা যেহেতু তুমি একটা জায়গাতে ইনপুটটা দিচ্ছ, সেটা অন্য জায়গায় পৌঁছাতে তোমাকে ফ্লিপ ফ্লপের মধ্যে দিয়ে ডেটাটাকে শিফট হতেই হবে। সুতরাং এটা ইজ এ কাইন্ড অফ শিফট রেজিস্টার। আবার ধরো প্যারালাল ইনপুট দিচ্ছ তুমি, সিরিয়াল আউটপুট নিচ্ছ, তখনও কিভাবে সম্ভব? প্যারালালি ইনপুট তো দিয়ে দিলে, মানে ফ্লিপ ফ্লপ 3 তে একটা D3 ঢুকিয়ে দিলে, ফ্লিপ ফ্লপ 2 তে D2 কে ইনসার্ট করে দিলে, ফ্লিপ ফ্লপ 1 এ D1 টাকে ইনসার্ট করলে এবং ফ্লিপ ফ্লপ 0 তে D0 টাকে ইনসার্ট করলে। এখন তোমার আউটপুট দরকার সিরিয়ালি, তুমি সিরিয়ালি আউটপুট নেবে, মানে তোমার দরকার হচ্ছে ফ্লিপ ফ্লপ 3 তে যেটা আছে সেটাও দরকার, 2 তে যেটা আছে সেটাও দরকার, 1 এ যেটা আছে সেটাও দরকার এবং 0 তে যেটা আছে সেটাও দরকার। তাহলে তুমি পাবে কি করে? তোমার আউটপুটটা তো লেগে আছে ফ্লিপ ফ্লপ 0 এর সঙ্গে, তুমি অটোমেটিক্যালি এখান থেকে ফ্লিপ ফ্লপ 0 টা না হয় কালেক্ট করে নিলে, কিন্তু বাকিগুলো যদি তোমার ওখানে পৌঁছাতে হয়, এখানে পৌঁছাতে হয়, তাহলে কি হতে হবে? এর ডেটাটা এখানে শিফট হতে হবে, এর ডেটাটা এখানে শিফট হতে হবে, এর ডেটাটা এখানে শিফট হতে হবে। 1 বাই 1 যদি শিফটিং না হয় তাহলে ডেটাও ফাইনালি পেরোবে কি করে? সুতরাং এইখানে আমরা অ্যাজ পার ইনপুট আউটপুট যে ক্লাসিফিকেশন বলেছি, তার মধ্যে কিছু ক্যাটাগরি পড়বে আমার শিফট রেজিস্টারের মধ্যে, আর কিছু ক্যাটাগরি থাকবে আমাদের স্টোরেজ রেজিস্টারের মধ্যে। যেরকম স্টোরেজ রেজিস্টারের মধ্যে কোনগুলো থাকবে বলো? আমরা ধরো সিরিয়ালি ডেটাটাকে ইনপুট দিলাম, প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, ঠিক, প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, সেইটা কিন্তু আমাদের থাকবে হচ্ছে আমাদের স্টোরেজ রেজিস্টারের মধ্যে। কারণ ওখানে আমরা স্টোরই তো করছি, এই D3 তে যে ভ্যালুটা দিচ্ছি ওটাই Q3 তে বেরোবে, D2 দিয়ে যে ভ্যালুটা দিচ্ছি ওটাই Q2 দিয়ে বেরোবে, D1 এ যে ভ্যালুটা দিচ্ছি ওটাই Q1 দিয়ে বেরোবে এবং D0 তে যে ভ্যালুটা দেবো সেটা Q0 দিয়ে বেরোবে। তাহলে ওটা কিন্তু আমাদের অ্যাজ এ স্টোরেজ রেজিস্টার কাজ করবে। এমনকি যেটা সিপো, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, ওটাতেও কিন্তু শিফটিং থাকছে। শিফটিং ছাড়া পৌঁছাবে কি করে? কারণ ইনপুটটা তো আমরা সিরিয়ালি দিচ্ছি, সিরিয়ালি দিলেও সেটা তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হতে হবে। আমরা ইনপুটটা তো নয় ফ্লিপ ফ্লপ 3 তে দিয়ে দিলাম, কিন্তু ফ্লিপ ফ্লপ 0 পর্যন্ত ডেটাটা পৌঁছাবে কি করে? পৌঁছাতে গেলে তো শিফটিং হতেই হবে। সুতরাং ওই একটা জায়গায় আমরা বলতে পারি ওটা হচ্ছে আমাদের স্টোরেজের মধ্যে থাকছে, বাকিগুলো কিন্তু আমাদের থাকছে হচ্ছে শিফট রেজিস্টারের মধ্যে। ঠিক আছে, এখন আমরা চাইলে একটা রেজিস্টারের মধ্যে কি করব, আমরা সেটাকে স্টোরেজ হিসাবে ইউজ করব, স্টোর করার জন্য ইউজ করব, না সেটাকে আমরা শিফট করার কাজে ইউজ করব, সেরকম প্রভিশন থাকছে। মোড সিলেকশন সুইচ থাকছে। এই মোড সিলেকশন ব্যাপারটা তোমরা অলরেডি শিখেছো, যেরকম কাউন্টারের ডিজাইনে পড়েছো, যে যখন আমরা কখন আপ কাউন্টিং করতে চাই, কখন আমরা ডাউন কাউন্টিং করতে চাই, সেটা আমরা সিলেক্ট করতে পারি। আমাদের কাছে একটা মোড সিলেক্ট সুইচ থাকে, তার ভ্যালুটাকে 0 রাখলে এক ধরনের হয়, 1 রাখলে একরকম হয়। সেরকমই এখানেও একটা এরকম মোড সিলেক্টের অপশন থাকবে, যেটা থাকলে, যেটার ভ্যালু 0 হলে হয়তো একটা কাজ হবে, হয়তো শিফটিং হবে, আর হয়তো 1 থাকলে লোড হবে, এরকম টাইপের কিছু একটা হবে। ঠিক আছে, সেটা কি হবে সেটা আমি পরে ডিটেলে এক্সপ্লেন করব। ঠিক আছে, আজকে আমি জাস্ট সিম্পলি একটা ইন্ট্রোডাকশন বললাম যে রেজিস্টার জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং রেজিস্টারের ক্লাসিফিকেশনস গুলো কি কি, এবং আমরা 1 বাই 1 এক একটা টাইপের মানে কিভাবে অপারেট করছে সেগুলো পরের দিন ডিটেলে দেখব। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিটেড হবে। স্যার তাহলে আমরা যে চিপ গুলো ইউজ করি সেগুলো স্যার সবই এক ধরনের রেজিস্টার তো? না, চিপের মধ্যে কি থাকে সেগুলো তোমরা পরের চ্যাপ্টারটায় পড়বে। ঠিক আছে,
ওর মধ্যে রেজিস্টার শুধু থাকা মানে ওরকম বলা ভুল হবে, ওর মধ্যে কি অ্যাকচুয়ালি কিভাবে স্টোরেজ হচ্ছে সেগুলো পরের ক্লাসে তোমাদেরকে বলা হবে, মানে পরের চ্যাপ্টারে বলা হবে।